গত কয়েকদিন ধরে ভারতের রাজধানী দিল্লির কেন্দ্রস্থলের রাস্তা ও পার্কগুলো বিগত বহু বছরের মধ্যে দেখা সবচেয়ে বড় বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। তরুণ আন্দোলনকারীরা এমন একটি জাতীয় পরীক্ষা ব্যবস্থার পরিবর্তনের দাবি জানাচ্ছেন, যা তাদের মতে লাখ লাখ প্রার্থীর ন্যায্য সুযোগ ছিনিয়ে নিয়ে তাদের সাথে প্রতারণা করছে। ব্যঙ্গাত্মকভাবে গড়ে ওঠা ককরোচ বা তেলাপোকা জাতীয় পার্টির ব্যানারে আন্দোলনকারী তরুণরা ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তর ছাড়তে অস্বীকৃতি জানিয়েছেন। সংসদের প্রধান বিরোধী দল কংগ্রেসের সমর্থন পাওয়ার পর এই আন্দোলনের গতি আরও বেড়েছে। সবশেষ 22শে জুলাই দিল্লির বাইরের কয়েকটি রাজ্যে তরুণদের উপস্থিতি ও পুলিশের সঙ্গে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে অনেকে বলছেন, ককরোচ জনতা পার্টির নেতৃত্বে হওয়া এই আন্দোলন নরেন্দ্র মোদী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে দেশটির কেন্দ্রীয় সরকার এবং ক্ষমতাসীন বিজেপি এই আন্দোলনকে একটি গভীর আন্তর্জাতিক ষড়যন্ত্র হিসেবে দেখছে। ভারত সরকারের দাবি, এই আন্দোলনের পেছনে বিদেশি অর্থায়ন এবং জর্জ সোরসের মতো ব্যক্তিদের মদদ রয়েছে, যা ভারতের স্থিতিশীলতা নষ্ট করতে চায়। অন্যদিকে বিজেপি বিরোধীদের অনেকে অতি আশাবাদী হয়ে গত কয়েক বছরে দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কা, নেপাল ও বাংলাদেশে জেনজি তরুণরা যেভাবে সরকার হটাতে পেরেছিল, ভারতের আন্দোলনকারীরা তেমন সফল হতে পারে কিনা সেই প্রশ্ন রেখেছেন। কিন্তু অনেক বিশ্লেষক প্রশ্ন তুলেছেন, দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর রাজনৈতিক বাস্তবতার সাথে ভারতের রাজনৈতিক কাঠামো বিরাট পার্থক্য থাকায় যে দলের ফলোয়ার্স সংখ্যা 2 দিনে ভারতের শাসক দল বিজেপিকে টেক্কা দিয়েছিল, সেই দল বাস্তবের মাটিতে কতটা সফল হবে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ককরোচ জনতা পার্টি বা সিজেপি এর শুরুটা হয়েছিল একটি ব্যঙ্গাত্মক অনলাইন প্রতিক্রিয়া হিসেবে। তবে খুব তাড়াতাড়ি এটি ভারতের অন্যতম বড় একটা যুব আন্দোলনের রূপ নিতে দেখা যাচ্ছে। গত মে মাসে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত একটি মামলার শুনানির সময় বেকার তরুণদের তেলাপোকা বা ককরোচ এবং সমাজের পরজীবী হিসেবে মন্তব্য করেছিলেন। শুনানির সময় প্রধান বিচারপতি সূর্যকান্ত মন্তব্য করেন, সমাজে এমন কিছু যুবক রয়েছে যারা কোনো চাকরি পায় না এবং কোনো পেশায় জায়গা করে নিতে পারে না। তারা তেলাপোকার মতো চারদিকে ছড়িয়ে পড়ে, গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম বা আরটিআই কর্মী হিসেবে সবাইকে আক্রমণ করতে শুরু করে এবং এরা মূলত সমাজের পরজীবী। বোস্টন ইউনিভার্সিটির পাবলিক রিলেশনসের ভারতীয় ছাত্র ও আম আদমি পার্টির সাবেক ভলান্টিয়ার 30 বছর বয়সী অভিজিৎ দীপক এই মন্তব্যকে প্রতিবাদের মোড়ক হিসেবে বেছে নেন। 16ই মে তিনি অনলাইনে ককরোচ জনতা পার্টি বা সিজেপি নামক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলনের সূচনা করেন। তিনি চ্যাটজিপিটি ও ক্লাউডের মতো এআই সরঞ্জাম ব্যবহার করে মাত্র 24 ঘন্টার মধ্যে দলের ওয়েবসাইট ও ইশতেহার তৈরি করেন। চালুর মাত্র 5 দিনের মধ্যে সিজেপির ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা ক্ষমতাসীন দল বিজেপির অনুসারীর সংখ্যাকে ছাড়িয়ে যায়। বর্তমানে তাদের অনুসারীর সংখ্যা 2,38,00,000-এরও বেশি। সিজেপির মূল স্লোগান নির্ধারণ হয় ভয়েস অফ দ্য লেজি অ্যান্ড আনএমপ্লয়েড বা অলস ও বেকারদের কণ্ঠস্বর। সিজেপির আন্দোলনের বারুদ তৈরি হয়েছিল ভারতে গত মে মাসে ঘটে যাওয়া বিশাল পরীক্ষা কেলেঙ্কারির মধ্য দিয়ে। 3রা মে অনুষ্ঠিত হওয়া নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড় শুরু হয়। সিবিআই তদন্তে দেখা যায় একটি আন্তর্জাতিক চক্র 15 লাখ টাকার বিনিময়ে প্রশ্নপত্র বিক্রি করেছে। এই পরীক্ষা বাতিলের ফলে লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে এবং মানসিক চাপ সহ্য করতে না পেরে অন্তত 12 জন শিক্ষার্থী আত্মহত্যা করার খবর ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। নিট কেলেঙ্কারির পাশাপাশি সিবিএসই এর দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার মূল্যায়নে ব্যবহৃত অনস্ক্রিন মার্কিং পদ্ধতিতে বড় ধরনের ত্রুটি ধরা পড়ে, যার ফলে হাজার হাজার মেধাবী শিক্ষার্থী অস্বাভাবিক কম নম্বর পান। সিজেপির মূল দাবি হলো কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। এছাড়া তারা পরীক্ষা জালিয়াতি রোধে কঠোর আইন পাস এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে। সিজেপির আন্দোলনটি কেবল অনলাইনে সীমাবদ্ধ থাকেনি, বরং 20শে জুন থেকে দিল্লির যন্তর মন্তরে অনির্দিষ্টকালের অবস্থান ধর্মঘটের রূপ নেয়। ভারতের পরিবেশবিদ ও শিক্ষা সংস্কারক সোনাম ওয়াংচুক 28শে জুন থেকে এই আন্দোলনে যোগ দিয়ে আমরণ অনশন শুরু করেন। অনশনের 21তম দিনে তার শারীরিক অবস্থার চরম অবনতি ঘটলে দিল্লি পুলিশ তাকে যন্তর মন্তর থেকে তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করেন।
20 জুলাই লোকসভার বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে সিজেপি সংসদ চলো অভিযানের ডাক দেয়। প্রায় 50,000-এর মতো বিক্ষোভকারী দিল্লির রাস্তায় নেমে এলে পুলিশ কাঁদানে গ্যাস, জলকামান এবং লাঠিচার্জ শুরু করে। এই সংঘর্ষে 180 জন আহত হন, যার মধ্যে 118 জন পুলিশ কর্মী রয়েছেন বলে দাবি করা হয়েছে। ছাত্র আন্দোলনের সমান্তরালে পাঞ্জাব ও হরিয়ানার কৃষকেরা ভারত আমেরিকা মুক্ত বাণিজ্য চুক্তির বিরুদ্ধে নতুন করে আন্দোলনে নামে। কৃষকদের দাবি, এই চুক্তির ফলে মার্কিন সস্তা কৃষি পণ্য ভারতীয় বাজারে প্রবেশ করবে এবং স্থানীয় কৃষকদের জীবিকা ধ্বংস হয়ে যাবে। কৃষকেরা শম্ভু ও খনাউরি সীমান্ত সিল করে দিলে সরকার দ্রুত আলোচনায় বসে এবং 10 দিনের মধ্যে বৈঠকের আশ্বাস দিলে কৃষকেরা সাময়িকভাবে সীমান্ত অবরোধ তুলে নেন। 21 জুলাই লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করতে গিয়ে পুলিশের হাতে আটক হন। বিরোধী দলগুলোর সংসদের নিট পরীক্ষা এবং শিক্ষার্থীদের উপর পুলিশি নির্যাতনের বিষয়ে আলোচনার দাবিতে সংসদ অচল করে দেয়। 22 জুলাই ভারতে শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে আন্দোলন করা তরুণরা দিল্লির যন্তর মন্তর ছাড়তে অস্বীকৃতি জানায়। সংসদের প্রধান বিরোধী দল কংগ্রেসের সমর্থন পাওয়ার পর এই আন্দোলনের গতি আরো বেড়েছে। 22 জুলাই দিল্লির বাইরের কয়েকটি রাজ্যে তরুণদের উপস্থিতি ও পুলিশের সঙ্গে সংঘর্ষের খবর পাওয়া গেছে। দিল্লির পাশাপাশি এদিন মহারাষ্ট্রের মুম্বাই, কর্ণাটকের বেঙ্গালুর ও বিহারের পাটনার মতো শহরগুলোতে বিক্ষোভ হয়েছে। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী পাটনায় তরুণদের সমাবেশে পুলিশ টিয়ার শেল ও জল কামান ব্যবহার করে। গুজরাটের আহমেদাবাদে সিজেপির কয়েকজন সমর্থককে আটক করেছে পুলিশ। আগের দিন কয়েক ঘন্টার জন্য আটক হওয়া কংগ্রেস নেতা রাহুল গান্ধী বুধবার কালো পোশাক পরে সংসদে যান। সেখানে তিনি সরকারের কাছে জবাবদিহি দাবি করেন। পরে সাংবাদিকদের বলেন, ছাত্রদের প্রতি পূর্ণ সমর্থন আছে, তাদের সুরক্ষা ও ভবিষ্যতের বিষয়টি নিশ্চিত করা হবে। ভারতের এই চলমান আন্দোলনকে কেন্দ্র করে দেশের রাজনীতি এখন দুটি শিবিরে বিভক্ত। সিজেপি এবং শিক্ষার্থীরা বলছেন তারা দেশ বিরোধী নন, বরং তারা কেবল একটি স্বচ্ছ শিক্ষা ব্যবস্থা ও কর্মসংস্থানের অধিকার চাইছেন। অন্যদিকে কেন্দ্রীয় সরকার এবং বিজেপি এই আন্দোলনকে একটি গভীর আন্তর্জাতিক ষড়যন্ত্র হিসেবে দেখছে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বিক্ষোভকারীদের সন্ত্রাসীদের বিটিম বলে মন্তব্য করেছেন। সরকারের দাবি, এই আন্দোলনের পেছনে বিদেশি অর্থায়ন এবং জর্জ সোরসের মতো ব্যক্তিদের মদত রয়েছে, যা ভারতের স্থিতিশীলতা নষ্ট করতে চায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার দলীয় বৈঠকে বলেছেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস একটি স্পর্শকাতর জাতীয় ইস্যু এবং একে কেন্দ্র করে নোংরা রাজনীতি করা উচিত নয়। ভারত সরকার ইতিমধ্যেই এনটিএ সংস্কার এবং দোষীদের কঠোর শাস্তির জন্য সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির অধীনে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। সরকার সংসদে আলোচনা করতে সম্পূর্ণ প্রস্তুত, কিন্তু বিরোধী দল কেবল আলোচনার অজুহাতে সংসদীয় কার্যধারা ব্যাহত করতে চায়। অন্যদিকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে এবং রাহুল গান্ধী অভিযোগ করেছেন, বিজেপি শাসনামলে প্রশ্নপত্র ফাঁসের জালিয়াতি একটি নিয়মে পরিণত হয়েছে। তাদের তথ্য মতে গত এক দশকে ভারতে 152টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে, যাতে 7.5 কোটি শিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কোনো অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি। ককরোচ জনতা পার্টি বা সিজেপি এই আন্দোলন নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে, উঠে আসছে নানামুখী বিশ্লেষণ। যে প্রশ্নটা বারবার উঠে আসছে সেটা হলো, যে দলের ফলোয়ার সংখ্যা 2 দিনে ভারতের শাসক দল বিজেপিকে টেক্কা দিয়েছিল, সেই দল বাস্তবের মাটিতে কতটা সফল হবে। কেউ কেউ আবার প্রশ্ন রেখেছেন, দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলো যেমন বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালে জেনজি আন্দোলন ব্যাপক সাড়া ফেলতে পেরেছিল, ভারতেও কি তেমন কিছু ঘটতে পারে? কেউ কেউ মনে করছেন এই আন্দোলন নরেন্দ্র মোদী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে কংগ্রেস শিক্ষার্থীদের পক্ষ নিয়ে সরকারকে সোমবারের ঘটনার জন্য ক্ষমা চাওয়ার দাবি তোলার পর এই আন্দোলন নিয়ে আলোচনা আরো বেড়েছে। বিবিসি বাংলার এক খবরে বলা হয়েছে, এই যুব বিক্ষোভ আগামী দিনে মোদী সরকারের জন্য সমস্যা তৈরি করতে চলেছে। গত 4 বছরে দক্ষিণ এশিয়ার 3টি দেশের সরকারকে রাজপথের আন্দোলনের মাধ্যমে উৎখাত করেছে তরুণ সমাজ জেনজি। 2022 সালে কলম্বো, 2024 সালে ঢাকা এবং 2025 সালে কাঠমান্ডুতে প্রায় একই পরিস্থিতি তৈরি হয়েছে। তবে বিশ্লেষকেরা মনে করছেন ভারতের পরিস্থিতি কিছুটা ভিন্ন। প্রথমত,
শ্রীলঙ্কায় যখন আন্দোলন হয়েছিল তখন তাদের অর্থনৈতিক ভিত্তি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু ভারত বর্তমানে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ। দ্বিতীয়ত, সিজেপি নিজে থেকে ঘোষণা করেছে যে তারা প্রথাগত নির্বাচনে অংশ নিতে চায় না, বরং তারা কেবল একটি প্রেসার গ্রুপ হিসেবে কাজ করতে চায়। বিশ্লেষকরা মনে করেন শ্রীলঙ্কা, বাংলাদেশ বা নেপালের আন্দোলন তীব্র রূপ নিয়েছিল কারণ সেখানকার সাধারণ মানুষের কাছে গণতান্ত্রিক উপায়ে সরকার পরিবর্তনের পথে অনিয়ম ছিল। কিন্তু ভারতে গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা এখনো অত্যন্ত সক্রিয়। 2024 সালের সাধারণ নির্বাচনে ভোটাররা ক্ষমতাসীন বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা কেড়ে নিয়ে একটি শক্তিশালী বিরোধী দল গঠন করেছে, যা প্রমাণ করে ব্যালট বাক্সের মাধ্যমে ভারতীয় ভোটাররা তাদের ক্ষোভ প্রকাশ করতে পারেন। ভারতের এই আন্দোলন প্রধানত উত্তর ও পশ্চিম ভারতের বড় বড় শহর ও কোচিং হাবগুলোতে তীব্র আকার ধারণ করলেও দক্ষিণ বা পূর্ব ভারতে এর তীব্রতা তুলনামূলকভাবে কম। ভারতের মতো বিশাল বৈচিত্র্যময় দেশে একটি অভিন্ন জাতীয় যুব আন্দোলন গড়ে তোলা ভৌগোলিক ও ভাষাগত কারণে বেশ কঠিন। আবার ভারতের বিচার বিভাগ ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো এখনো সম্পূর্ণ ভেঙে পড়েনি। দিল্লি হাইকোর্ট কর্তৃক সিজেপির সোশ্যাল মিডিয়া ব্লকিং বাতিলের রায় এর প্রমাণ। ককরোচ জনতা পার্টি দেখিয়েছে সনাতন রাজনৈতিক অবকাঠামো ছাড়াও মিম এবং ইন্টারনেট সংস্কৃতির উপর ভিত্তি করে বিশাল জনমত গড়ে তোলা সম্ভব। ককরোচ জনতা পার্টির আন্দোলন বা কৃষকদের দেশ বাঁচাও মোর্চা হয়তো ভারতের নির্বাচনকে রাতারাতি প্রভাবিত করতে পারবে না, কিন্তু এই অসন্তোষ যদি অব্যাহত থাকে তবে তা ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং গণতান্ত্রিক ভাবমূর্তিকে বিশ্বমঞ্চে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। এখন এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।